এরদোগানের কবিতা নিয়ে ইরান তুরস্ক সম্পর্কে নতুন মোড়। আফগানিস্তানের কান্দাহারে সরকারি বাহিনীর হামলায় ৬২ তালেবান নিহত। সামরিক বাজেট বিলে ট্রাম্পের ভেটো। এবার নাগর্নো কারাবাখে ৪ আজেরি সেনা নিহত। করোনা টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হবে ট্রাম্প ও পেন্সকে। আমিরাতকে বায়ু থেকে পানি তৈরির প্রযুক্তি দিচ্ছে ইসরায়েল। এবার কৃষক বিক্ষোভের সমর্থনে পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার পদত্যাগ। সশস্ত্র সংগ্রামে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ বলছে হামাস। এবং টোকিওতে বিক্ষোভ করেছে চীনের সংখ্যালঘুরা। এ নিয়ে থাকছে একটি প্রতিবেদন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান তুর্কি সম্পর্কে নতুন বাঁক নিয়েছে। আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে ওই কবিতা পাঠ করেছিলেন এরদোগান। এরপরই ফুঁসে ওঠে ইরানের রাজনীতিকরা। তাদের অভিযোগ, এই কবিতার মধ্য দিয়ে এরদোগান ইরানে বসবাসরত তুর্কিদের উস্কে দিয়েছেন। তবে তুরস্ক বলছে ইরান না বুঝেই এরদোগানের সমালোচনা করছে। তারা কবিতার ভুল ব্যাখ্যা করেছে। ইরানের দাবি, আজারবাইজানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এরদোগান। অন্যদিকে তুরস্কের বক্তব্য, দেশের প্রেসিডেন্টকে অন্যায়ভাবে আক্রমণ করেছে ইরান। সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধ হয়েছে আজারবাইজানের। সেই যুদ্ধে আজারিদের সামরিক সহায়তা দেয় তুরস্ক। যুদ্ধে আজারবাইজানের জয় হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিজয় উৎসবের আয়োজন করেছিল দেশটির সরকার। সেই উৎসবে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্ট এরদোগানকে। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট সেই উৎসবে যোগ দিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। সেখানে সব তুর্কিদের এক হওয়ার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে, আরাস নদীতে পাথর ফেলে তুর্কি জনগণকে আলাদা করে দেয়া হয়েছে। এই আরাস নদী আজারবাইজান ও ইরানের মাঝে সীমান্ত তৈরি করেছে। ইরানের নেতাদের দাবি, কবিতাটি পাঠ করে এরদোগান ইরানে বসবাসরত তুর্কিদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিয়েছেন। আজারবাইজানের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে এরদোগানের কড়া সমালোচনা করেছেন। ইরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তুরস্ক এই বিতর্কের জবাব দিয়েছে। আঙ্কারা বলছে, এরদোগান চিন্তাই করতে পারেননি যে সামান্য একটি কবিতা এই ধরনের বিতর্কের কারণ হবে। শুধু তাই নয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে ভাষায় ইরান তাকে আক্রমণ করেছে তা অনভিপ্রেত। ইরান যেন তাদের বক্তব্য পুনর্বিবেচনা করে। তবে ইরান তার বক্তব্য প্রত্যাহার করেনি। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬২ তালেবান নিহত, অপর ১৯ জন আহত হয়েছে। আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩ দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, কান্দাহার শহর ও এর আশপাশের ৫ জেলায় বিমান বাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এই অভিযান পরিচালিত হয়। ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশে জারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়। তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়াদার এক টুইটার বার্তায় বলেছেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে গ্রহণযোগ্য নাও হতে পারে ট্রাম্পের ভেটো। রোববার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক টুইট বার্তায় কথা জানান তিনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের ভেটো আটকাতে পারবে না এ বিল। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে এবারের সামরিক বাজেট বিল। সংসদের ২ কক্ষেই তা পাশ হয়ে গিয়েছে। রোববার ট্রাম্প জানিয়েছে, সংসদে বিল পাশ হলেও তিনি প্রেসিডেন্টের বিশেষ ভেটো প্রয়োগ করবেন বলে বিলটির বিরুদ্ধে। যদিও কেন তিনি ভেটো দিতে চান সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ দেখাননি ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছেন, এই বিল পাশ হলে চীনের সুবিধা হবে।
তবে কোন দিক থেকে সুবিধা হবে এ বিষয়ে তিনি কিছু বলেননি। এদিকে আগামী 20শে জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে সামরিক বাজেট বিলে ভেটো দিয়ে আরও একবার নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্প ভেটো দিলেও তা গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 2/3-এরও বেশি ভোট পাশ হয়েছে সামরিক বাজেট বিল। যুক্তরাষ্ট্রের সংবিধানে একে বলা হয় সুপার মেজরিটি। এই পরিমাণ মেজরিটি থাকলে প্রেসিডেন্টের ভেটো কাজ করে না। আবারও সংঘর্ষ শুরু হলো নাগোর্নো কারাবাখে। আজারবাইজান জানিয়েছে 4 সেনার মৃত্যু হয়েছে। নাগোর্নো কারাবাখে বিতর্কিত অঞ্চল নিয়ে আবারও সংঘর্ষ শুরু হয়। রোববার আজারবাইজানের সেনা জানিয়েছে আর্মেনিয়ার আক্রমণে 4 জন আজেরি সেনার মৃত্যু হয়েছে, তবে আর্মেনিয়া এই আক্রমণের কথা অস্বীকার করেছে। শনিবার দু দেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল, তবে লড়াইটা মাঠের চেয়ে মুখেই বেশি চলছে। দুপক্ষই আশ্রয় নিচ্ছে বলে বাগাড়ম্বরের। নিজেদের ছোড়া গোলায় সাধারণ মানুষ মারা গেলেও দুপক্ষই যুদ্ধের নিয়ম না মানার জন্য দুষছে একে অপরকে। হামলা নিয়ে দুপক্ষের পাল্টা দাবিতে সংকট আরও বাড়ছে। এর আগে 6 সপ্তাহ যুদ্ধের পর সামরিক শান্তি ফিরেছিল। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছিল, যার জেরে দুদেশেই যুদ্ধ থামাতে রাজি হয়েছে। চুক্তিতে স্থির হয়েছিল সাম্প্রতিক যুদ্ধের পর যে জায়গা অবস্থান করছে সে সেখানেই থাকবে। আর্মেনিয়া দাবি করে আজেরি ফৌজ নাগোর্নো কারাবাখের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে তারা। আর্মেনিয়ার পছন্দ না হলেও রাশিয়ার অনুরোধে দেশের প্রধানমন্ত্রী চুক্তি মেনে নেন, কিন্তু তারপর থেকে আর্মেনিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। অন্যদিকে আজেরি সেনা নাগোর্নো কারাবাখ নিজেদের জাতীয় পতাকা নিয়ে মার্চ করে। বিজয় উৎসব হয়। শান্তি স্থাপনের জন্য রাশিয়ায় 2000 সেনা যুদ্ধ বিতর্কিত এলাকায় রয়েছে। তারপরও সংঘর্ষ থামানো গেল না। শনিবার থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আর্মেনিয়ার সেনার দাবি আজেরি ফৌজও আক্রমণ চালাচ্ছে। তারই মধ্যে 4 সেনার মৃত্যুর খবর দিয়েছে আজারবাইজান। যুক্তরাষ্ট্রের নতুন অনুমোদন পাওয়া করোনা টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হবে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। এছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরও একই রকম প্রস্তাব দেওয়া হবে। সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারের 3টি শাখার নির্দিষ্ট কর্মকর্তাদের আগামী 10 দিনের ভেতর ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। মূলত সরকারের কর্মকাণ্ড নির্বিঘ্ন করার পরিকল্পনার অংশ হিসেবেই প্রথমে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের টিকা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার পরিবারের একাধিক সদস্য এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন তারা। তবে প্রস্তাব পেলেও তিনি শেষ পর্যন্ত টিকা নেবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। রয়টার্স জানিয়েছে, বিদায়ী প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মতো করে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিমকেও এই ধরনের প্রস্তাব দেওয়া হবে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার বায়োনটেক উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন অনুমোদন করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিনিয়োগের চুক্তি করেছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরায়েল একটি প্রতিষ্ঠান সম্প্রতি আমিরাতে বায়ু থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহের চুক্তি করেছে। আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল ডাহরার সঙ্গে ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটার জেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ওয়াটার জেন বায়ু থেকে পানি উৎপাদন করে। আমিরাতের কৃষি খাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে। ওয়াটার জেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডক্টর মাইকেল মিরিলাশভিলি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে প্রতিদিন 5000 লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। গ্রাম বা শহর থেকে দূরের কোনো বসতিতে প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর। গত বছর ব্রাজিল, ভিয়েতনাম, ভারতে প্রযুক্তি সরবরাহ করা হয়। এছাড়া 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানে ওই প্রযুক্তি থেকে বায়ু থেকে পানি উৎপাদন করে সেখানকার বাসিন্দাদের জরুরি পানির চাহিদা মেটানো হয়। ভারতের চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রদেশের ডিআইজি প্রিজন লক্ষিন্দর সিং জাখার। শনিবার তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি চণ্ডীগড়ে ডিআইজি প্রিজন হিসেবে বদলি হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। পদত্যাগের পর জাখার বলেন, আমি সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছি। আমি মনে করি না আমার পদত্যাগ গ্রহণে কোনো জটিলতা হবে। মে মাসে দুর্নীতির অভিযোগে এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে 2 মাস আগে 56 বছরের এই কর্মকর্তা পুনরায় দায়িত্বে ফিরেছেন। জাখার বলেন, প্রথমে আমি একজন কৃষক, পরে একজন পুলিশ কর্মকর্তা। আমি আজ যে পদে রয়েছি তা কৃষক হিসেবে, আবার বাবার ক্ষেতে কাজ করার ফলে হয়েছে। তিনি আমাকে পড়াশোনা করিয়েছেন, তাই সব কিছুতেই আমি কৃষির কাছে ঋণী। 14 পাঞ্জাব রেজিমেন্ট ক্যাপ্টেন হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন তিনি। পরে তিনি পাঞ্জাব পুলিশে যোগ দেন। পাঞ্জাব পুলিশের সহকারী মহাপরিচালক পারভিন কুমার সিনহা জানান, জাখার তার পদত্যাগপত্র প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রিজনকে ডিকে তেওয়ারির কাছে দাখিল করেছেন। ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে কর্পোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনুমতি দিয়েছে। কর্পোরেশনগুলো কৃষকদের আগাম টাকা দিয়ে কি চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, তারা শেষ পর্যন্ত করাপশনের দাসে পরিণত হবে। সুবিধা হবে বড় সংস্থাগুলোর। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তার সংগঠন বিশ্বাস করে যে সশস্ত্র সংগ্রামী ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার একমাত্র পথ। সম্প্রতি কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তারও নিন্দা করেন হামাসের নেতা। হামাস প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিম ইয়াসিন নামে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা এসব কথা বলেছেন। করোনা ভাইরাসের মহামারীর কারণে হামাস গতকালের মূল অনুষ্ঠান বাতিল করে। এ সময় তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিনের অবদানের কথা স্মরণ করেন। 2004 সালের 22 মার্চ হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। ওই দিন ভোরে 67 বছর বয়সী নেতা হুইল চেয়ারে করে গাজা শহরে তার বাড়ির কাছে মসজিদে নামাজ আদায়ের জন্য বের হলে ইসরায়েল বিমান হামলা চালায়। হামাস নেতা নাসিম ইয়াসিন আরও বলেন, তার সংগঠন এমন সময় 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিন ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনা ভাইরাসের মহামারী রয়েছে, যা ইহুদিবাদী ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চীনের জাতিগত সংখ্যালঘুরা টোকিওতে বিক্ষোভ করেছে। প্রতিনিধিরা সম্প্রতি টোকিও শহরে বৃষ্টি ভেজা রাস্তায় বিক্ষোভ মিছিল করে। বিরূপ আবহাওয়া ও কোভিড-19-এর ক্রমবর্ধমান সংক্রমণ সত্ত্বেও জাপানি নাগরিক সহ প্রায় 1.5 শতাধিক কর্মী এতে অংশ নেয়। মানবাধিকার লঙ্ঘন, নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার প্রতিবাদ জানান তারা। এতে আমাদের দেশগুলো ফিরিয়ে দাও সহ নানা দাবি ছিল অংশগ্রহণকারীদের মুখে। বিক্ষোভকারীরা জানান, বিশ্বব্যাপী পরাশক্তির দাবিদার চীন নিজেদের জনগণের মৌলিক অধিকার প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। বিক্ষোভকারীরা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন। চলতি বছর কোভিড-19 মহামারীর কারণে বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ কম হচ্ছে। তখন জাপানে চীনের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ লক্ষণীয়ভাবে দেখা গেছে। চীনের নানা সংখ্যালঘু জাতিগোষ্ঠী সম্মিলিতভাবে দেশটিতে বেশ কয়েকটি প্রতিবাদ সমাবেশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার দিনটি উপলক্ষে প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।